আসসালামু আলাইকুম। সম্মানিত অংশগ্রহণকারী, আমাকে ঠিকভাবে শুনতে পাচ্ছেন আপনারা? জি ম্যাডাম। অন্যরা জয়েন করতে করতে আমরা যারা আগে জয়েন করেছি তাদের কোনো কোশ্চেন আছে কিনা, বিগত ক্লাস থেকে আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমরা গতদিন যে ক্লাসটা নিয়েছিলাম, বা এমনি আপনারা চাষ করতে গিয়ে কোনো সমস্যা আছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ম্যাডাম। আমি সালাম। নতুন শুরু করছি, এই জি 2 সপ্তাহ হলো। জি তো আমার এখানে মাশরুম আসা শুরু হয়েছে। তো একটা জিনিস আমি লক্ষ্য করছি, যখন 2টা মাশরুম আসে, মানে 2 পাশ দিয়ে মাশরুম আসে, জি। এক পাশটা কালো কালচে হয়ে যায়, শুকিয়ে যায়। এখন কি এরকম হলে আমি সেটাকে মানে ছিঁড়ে যেটা ভালো আছে এটাকে রাখবো, এরকম কিছু করবো না? আপনি কি আমাকে একটু দেখাতে পারবেন এখন? আহ, না, এই মুহূর্তে আমি তো অফিসে চলে আসছি। আচ্ছা, দুই পাশ দিয়ে আসলে কালো হবে না। আমার মনে হয় যে প্যাকেটটা প্লেসমেন্টে কোনো সমস্যা আছে। পানি যেভাবে আচ্ছা দেওয়া হচ্ছে, ওই এক পাশে হয়তো পানি ঠিকভাবে পড়ছে, আরেক পাশে পানি ঠিকভাবে পড়ছে না। আমি দেখি নাই, আচ্ছা। কিন্তু আমার অবজারভেশন আর কি, যে প্যাকেটটার প্লেসমেন্ট বোধহয় সঠিকভাবে হয়নি। তাহলে আমি যেটা দিচ্ছি ওই কাটা অংশকে আসলে লক্ষ্য করে না, আমি না, গায়ের পানি দিচ্ছি এখন কি পানিটা ভেজা অংশটা? পানিটা গায়ে দিতে হবে, কাটা অংশকে লক্ষ্য করে না। সেই জন্য আমি বলেছি যে প্যাকেটটার প্লেসমেন্ট যদি সঠিক না হয়, তাহলে ওই কাটা জি। অংশকে লক্ষ্য করে না দিলে দেখা যাবে যে এক পাশে আপনার পানি যাচ্ছে, এক পাশে যাচ্ছে না। আচ্ছা। হুম। কাটাটা, জি। প্যাকেটটা এমন ভাবে থাকবে দুই পাশ থেকেই আপনার বরাবরে। আমি এখন যেভাবে আছি, আমার ডান হাত বরাবরেও কাটা অংশ দেখা যাবে, বাম হাত বরাবরেও কাটা অংশ দেখা যাবে। আর জি। অনেক অনেক সময় করি কি, আমরা প্যাকেটটা এদিক করে রাখি, তখন কিন্তু হচ্ছে একটা কাটা অংশ সামনে পড়ে, একটা কাটা অংশ পেছনে পড়ে। আচ্ছা। সেই ক্ষেত্রে পানি দিলে ওই সম্মুখের অংশ আপনার যেভাবে যাবে, ওই অংশ সেভাবে যাবে না। আমার হাতের কাছে এই মুহূর্তে প্যাকেট নাই, থাকলে আমি দেখাতে পারতাম প্যাকেটের প্লেসমেন্টটা। মানে এই বরাবর যেভাবে বসে আছি, প্যাকেটটা এমন ভাবে রাখবো, ডান হাতের পাশেও কাটা অংশ দেখা যাবে, বাম হাতের পাশেও কাটা অংশ দেখা যাবে। এইভাবে আচ্ছা। প্যাকেটের প্লেসমেন্টটা হবে। ঠিক আছে। প্লেসমেন্টটা এরকম হবে না যে আমার বুকের দিকে, সামনের দিকে কাটা দেখা যাচ্ছে, আর পেছনের দিকে কাটা দেখা যাচ্ছে, এরকম না। হ্যাঁ, আমার ডানে বামে থাকবে হয়তো ওই বুক বরাবর দিব এবং উল্টা পাশেও একই ভাবে দিব, এরকম। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আপনি যখন জি। পানি স্প্রে করবেন, জাস্ট কাঁধ জি। বরাবর পানিটা গড়িয়ে একদম দুপাশেই পানি স্প্রে হয়ে যাবে। জি। ঠিক আছে। সম্ভবত আমার যেটা মনে হচ্ছে আপনার বর্ণনায়, যে প্যাকেটের প্লেসমেন্টে কোনো ঝামেলা হয়েছে, যার জন্য এক অংশে পানি পড়ছে আর এক অংশে পানি পড়ছে না। আর কারো কোনো ঠিক আছে। কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে এই যে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার সময় আমাদের কিছু করণীয় আছে। আমরা যারা ওয়েস্টার্ন মাশরুম চাষ করছি, ঠান্ডার সময় আমাদের কিছু করণীয়, সেই করণীয় গুলা কি, একটা হচ্ছে চাষ ঘরে বা কালচার হাউজে, আরেকটা করণীয় হচ্ছে আমার বীজ উৎপাদন রুমে। দুটা জায়গায় করণীয় আছে। তাহলে আমরা যারা সিড প্রোডাকশন করছি, অনেকে আছে ল্যাবরেটরি আছে। কাঠের গুঁড়ার প্যাকেট যারাই প্রোডাকশন করে বা মাদার প্রোডাকশন করে, তাদের ল্যাবরেটরি আছে। এই ল্যাবরেটরিতে এই সময় এসি চালানোর কোনো প্রয়োজন নেই। কারণ যে কোনো মাশরুমেরই মাইসেলিয়াম গ্রো করার জন্য 22 থেকে 25 এই তাপমাত্রাটা খুব উপযোগী। এর নিচে যদি তাপমাত্রা নেমে যায়, তখন মাইসেলিয়াম রান রেট স্লো হয়ে যায়। স্লো বলতে কি, যে আমার যেখানে এটা 20 দিন, 22 দিন, 25 দিনে কমপ্লিট হওয়ার কথা ছিল, এটা মাস পার হয়ে যাচ্ছে, কমপ্লিট হচ্ছে না। মানে ঠান্ডায় তার গ্রোথটা কমে যাচ্ছে। আমরা খেয়াল করে দেখবো শীতকালে কিন্তু গাছপালার গ্রোথ কমে যায়। কারণ কি, ঠান্ডায়। তো ওইটাকে যদি চিন্তা করি, তাহলে মাইসিলিয়াম যদি 22 থেকে 25 এর নিচে তাপমাত্রা নেমে আসে যে কোনো মাশরুমেরই, তখন এই মাইসিলিয়ামের গতিটা মন্থর হয়ে যায়, স্থির হয়ে যায়, কমে যায়। কমে গেলে, রান রেট কমে গেলে কি হয়, প্যাকেট কমপ্লিট হতে সময় লাগে। অনেকের ধারণা যে রান রেট কমে গেলে, মুখস্থ কথা বলা যাবে না, আমি অনেক 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 দুই একজনকে দেখেছি গ্রুপে দিয়েছে, রান রেট কমে গেলে কন্টামিনেশন হবে না। রান রেট কমে গেলে কন্টামিনেশন হয় কখন? গরমকালে।
শীতকালে কিন্তু কন্টামিনেশনের প্রবণতা আমাদের এমনিতেই কম। আমাদের দেশের আবহাওয়ায় মাশরুম চাষের জন্য শীতকালটা খুবই 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 উপযোগী একটা সময়। এই সময় আমার সব ধরনের মাশরুমের ফলন বেশি, কন্টামিনেশন কম, সব দিক থেকে চাষি এই সময় রিস্ক ফ্রি। তাহলে এটা গেল কাঠের গুঁড়ার ক্ষেত্রে। অনুরূপভাবে খড়ের প্যাকেট যারা করেন তারা তো নর্মালি কালচার হাউসে রাখেন বা অন্য যে কোনো রুমে রাখেন, সেখানেও এসি চালানো হয় না। কিন্তু রাতের বেলা বা সন্ধ্যার পরে আমরা খেয়াল করব দরজা জানালা যেন লাগিয়ে রাখি। গরমের সময় যেমন ফ্রেশ এয়ার ঢুকানোর জন্য আমাদের বলতাম যে দরজা জানলা বেশি বেশি খুলে রাখেন যাতে ফ্রেশ এয়ার ঢুকে, প্যাকেট নষ্ট হবে না। অনুরূপভাবে মাইসিলিয়ামের রান রেটকে ত্বরান্বিত করার জন্য সন্ধ্যার পরে বা বিকালের পরে দেখা যায় যে আমাদের তাপমাত্রা কিন্তু কমে যায়, ঠান্ডা বাতাস ঢুকে বাইরে থেকে। সেই ক্ষেত্রে যদি আমরা রাতের বেলা দরজা জানলা বন্ধ করে রাখি, আবার দিনের বেলা ফ্রেশ এয়ারের জন্য খুলে দেই, বা আজকে যেমন একদম কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, আমরা খুললাম আবার একটু লাগাই রাখলাম, এইরকম যদি করি তাহলে দেখা যাবে যে তাপমাত্রাটা মেনটেন থাকবে এবং মাইসিলিয়াম রান রেটের ক্ষেত্রে এই যে মন্থর গতি বা ধীর গতি এটা আসার সুযোগ থাকবে না। তবে অরিড হওয়ার কিছু নাই, আমার প্যাকেট যেখানে 5 দিন আগে কমপ্লিট হইতো 5 দিন পরে কমপ্লিট হবে। ঠান্ডার কারণে কন্টামিনেশনের কোনো প্রকার সুযোগ নাই, এটা একদম কনফিডেন্ট থাকেন আপনি। আপনার যদি কন্টামিনেশন হয় তাহলে কন্টামিনেশনের যে কারণগুলো, আমার ইনক্লুশনে প্রবলেম আছে, মাদারে প্রবলেম আছে, আমার নিজের সাথে জীবাণু আছে, সাবস্ট্রেট ঠিক মতো জীবাণু মুক্ত করা হয় নাই, এইগুলোই কন্টামিনেশনের কারণ। ঠান্ডা কোনো কন্টামিনেশনের কারণ না। অনুরূপভাবে আমরা কালচার হাউসে যারা চাষ করছি, আমরা সবসময় বলে থাকি বারবার পানি স্প্রে করা। শীতকালে আমি আবহাওয়াটা দেখে, শীতকাল দেখে কিন্তু আমি কখনো ভাববো না যে আমার পানি স্প্রে হয়তো কম করার প্রয়োজন হতে পারে, কারণ শীতকালে কিন্তু আর্দ্রতার অভাব হয়। আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। আরেকটা যেটা বিষয় হচ্ছে যে রাতের বেলা অবশ্যই কালচার হাউসের দরজা জানলা বন্ধ করে রাখবো। কেন বন্ধ করে রাখবো? অতিরিক্ত ঠান্ডায়, অতিরিক্ত তাপমাত্রায় কি হয়, আমার ওই যে কুড়ি বের হইতে, পিনহেড বের হইতে সমস্যা হয়। তাপমাত্রা যেমন বেশি বেড়ে গেলে পিনহেড বের হইতে সমস্যা হয়, অনুরূপ ভাবে একদম যাদের অনেক এরিয়া আছে এই সময় তাপমাত্রা 15 ডিগ্রির নিচে নেমে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ওয়েস্টার্ন মাশরুমের পিনহেড বের হইতে সমস্যা হতে পারে। সেই জন্য আমরা রাতের বেলা কালচার হাউসের দরজা জানলা বন্ধ করে রাখবো, দিনের বেলা খুলে দিব। আবার এরকম কুয়াশাচ্ছন্ন আবহাওয়া হলে যদি দেখি যে হু হু করে অনেক বেশি বাতাস ঢুকতেছে, তাহলে কি হবে, আর্দ্রতা কমে যাবে, প্যাকেট শুকিয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা মাঝে মাঝে দরজা জানলা চাপিয়ে দিয়ে রাখতে পারি। এই বিষয়গুলো একটু খেয়াল করার প্রয়োজন আছে। আমাদের আজকের নির্ধারিত ক্লাস হচ্ছে ঋষি মাশরুম। আমরা ঋষি মাশরুমের একটা কাল্টিভেশন প্রসিডিউরের উপরে ক্লাস নেব। সবাইকে আমার আজকে ঋষি মাশরুম চাষ পদ্ধতির ক্লাসে স্বাগত জানাচ্ছি। ঋষি মাশরুম এটা গরমের একটা মাশরুম, কিন্তু আগে থেকেই পড়ানো হচ্ছে সেই মিল্কি মাশরুমের মতো। কেন আগে থেকে পড়ানো? আগে থেকে পড়ানোর কারণ হচ্ছে আপনি যাতে এই গরমের প্রস্তুতিটা, এই ক্লাসগুলো আবারও রিপিট করব, শুধুমাত্র স্মরণ করাই দেওয়া, যারা এবছর চাষ করতে চাচ্ছেন তারা প্রস্তুতিটা যাতে সঠিকভাবে নিতে পারেন, যাতে আপনার ফার্ম এস্টাবলিশমেন্টের জন্য সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারেন, বা আপনি কোন পর্যায় থেকে শুরু করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার কারো হেল্প লাগবে কিনা, যার হেল্প লাগবে তাকে নক করতে পারেন আগে থেকে যে আমি চাষ করব, আমার মাদার কিন্তু আপনার কাছ থেকে নিতে হবে, অথবা স্পন আপনার কাছ থেকে নিতে হবে, পিওর কালচার আপনার কাছ থেকে নিতে হবে। এই যে প্রস্তুতিগুলো, সেই কারণে এই ক্লাসগুলো আগে থেকে আমি নিচ্ছি। এটার যে সাধারণ নামগুলো যেটা আছে সেই নামগুলোকে দেখানো হয়েছে। এটা লিনজি, চায়নারা লিনজি নামে চায়নাতে বেশি পরিচিত লিনজিটা, আর মান্নাতাকে এটা হচ্ছে আপনার জাপানে বলে মান্নাতাকে। ঋষি মাশরুমের বৈশিষ্ট্য কি? এটা ঔষধি গুণ সম্পন্ন। আমরা অন্যান্য যেই মাশরুমই চাষ করি না কেন, সবগুলো মাশরুমই আমরা ঔষধি গুণ আছে, পাশাপাশি এটা আমরা সবজি হিসেবে খাই। কিন্তু ঋষি মাশরুমটা সবজি হিসেবে খাওয়া যায় না। কেন খাওয়া যায় না? এটার ফুড বডি হচ্ছে কাস্টল প্রকৃতির, যার কারণে এটা সবজি হিসেবে খাওয়া যায় না। এটার বাজার মূল্য অত্যন্ত বেশি। এটা গ্রীষ্মকালীন মাশরুম।
বাজার মূল্য বেশি কেন? যে ওয়েস্টারের তুলনায় এটার ফলন কম এবং এটার অতিরিক্ত ঔষধি গুণ থাকার কারণে এটা ওষুধ শিল্প, কসমেটিক শিল্পে ব্যাপকভাবে ব্যবহার হয়, যার জন্য ওয়েস্টারের তুলনায় এটার বাজার মূল্য অনেক অনেক বেশি। এটা কেন আমরা চাষ করব? এটা উচ্চ ঔষধি গুণ সম্পন্ন মাশরুম। এটা গরমকালের জন্য খুবই সুইটেবল। আমাদের যখন ওয়েস্টার্ন মাশরুমের ফলন কমে যায়, তখন অতিরিক্ত তাপে যে 35-36 এরকম তাপমাত্রা হইলেও ঋষি মাশরুমের ফলনের কোনো হেরফের হয় না। অনেকে আছে আমার ছাদের চিলেকোঠায় একটা ঘর পড়ে আছে, সেখানে আমি ওয়েস্টার্ন মাশরুম চাষ করতে পারছি না হিটের জন্য, কিন্তু ছাদের এই চিলেকোঠায় এখানে কিন্তু ঋষি মাশরুম ইজিলি চাষ করা সম্ভব। আর ঋষির ক্ষেত্রে কিন্তু মিল্কির মতো এরকম আলো নিয়েও কোনো টেনশনের কিছু নাই। ঋষি মাশরুমে ওয়েস্টার্ন মাশরুমের চেয়ে কম আলো হইলেও ফলনে কোনো পার্থক্য হয় না। এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। ওয়েস্টার্ন মাশরুম যেমন আমরা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারছি না, ঋষি মাশরুমের সুবিধা হচ্ছে এটা 1 বছর 2 বছর পর্যন্ত রোদে শুকিয়ে সংরক্ষণ করা যায়। এটা ড্রাই ম্যাটারটা বেশি কেমন? যেমন আমরা যদি ওয়েস্টার্ন মাশরুম শুকাই, তাহলে 10 কেজি ওয়েস্টার্ন মাশরুম শুকাইলে বা 8 কেজি ওয়েস্টার্ন মাশরুম শুকাইলে 1 কেজি শুকনা ওয়েস্টার পাওয়া যায়। আর ঋষির ক্ষেত্রে জাত ভেদে 3 থেকে 4 কেজি শুকনা মাশরুম থেকে 1 কেজি ফ্রেশ মাশরুম থেকে 1 কেজি পাওয়া যায়। এটার স্পোরটাও খুব ইফেক্টিভ। এই মাশরুমটা যখন ওভার হয়ে যায়, তখন দেখবেন যে ইটের গুঁড়ার মতো লালচে প্রচুর স্পোর পড়ে। এই স্পোর কালেক্ট করেও কিন্তু আমরা সেল করতে পারি, কারণ এই স্পোরটা হলো খুবই খুবই ইফেক্টিভ মেডিসিনাল ভ্যালুর ক্ষেত্রে, মানে বিভিন্ন ঔষধ তৈরিতে, বিশেষ করে টিউমার, ক্যান্সার প্রতিরোধী যে ওষুধগুলা, সেটার জন্য এই ঋষি মাশরুমের স্পোরটা খুবই খুবই ইফেক্টিভ। এটা আমরা চা, কফি হিসাবে খেতে পারি। আমাদের দেশের খাওয়ার যে নিয়মটা ঋষি মাশরুম, সেটা হচ্ছে আমরা ওয়াটার এক্সট্রাক্ট বা এটাকে আমরা বলি জ্ঞানো টি, এই জ্ঞানো টিটাই আমরা বেশি খাই আর কি। আর এটা কসমেটিক শিল্পে প্রচুর ব্যবহার হয়। তেল, সাবান, হ্যাঁ, পেস্ট, জ্ঞানো পেস্ট, এইগুলা বাজারে প্রচুর ব্যবহার হয়। আমরা আগে দেখেছি যে এই যে কসমেটিক গুলা, এগুলা গ্যানেক্স, ডিএক্সেন, তাদের প্রোডাক্ট, এই যে জ্ঞানো, মালয়েশিয়া থেকে এইগুলা আসতো। এখন আমাদের দেশেই কিন্তু এই ঋষি মাশরুম প্রচুর পরিমাণে কমার্শিয়ালি প্রোডাকশন হচ্ছে। তো এই চাটা আমরা খাবো কিভাবে? 1 লিটার পানিতে 5 গ্রাম পরিমাণ ঋষি মাশরুমের পাউডার দিয়ে দিব। 5 গ্রাম পরিমাণ দিয়ে দিলে, 5 গ্রাম কেমন? ঋষি মাশরুমের এটার ওজনটা খুব হালকা। আমরা যদি চা চামচের 1.5 চামচ পরিমাণ উঠাই, তাহলেই 1 গ্রাম হয়ে যায়। তো এই ঋষি মাশরুমটা আমরা জাল দিব। জাল দেওয়ার পরে যখন দেখব যে এটা 1/2 লিটার পানিতে পরিণত হয়েছে, 1 লিটার পানি 1/2 লিটার পানিতে পরিণত হবে, এবং এটার কালারটা হবে কেমন? একেবারেই গ্রিন টি খাই যে আমরা, গরম পানিতে টি ব্যাগ দিলে গ্রিন টি যে কালার আসে, এইরকম একটা কালার আসবে। তখন এটা আমরা ছেঁকেও খেতে পারি, না ছেঁকেও খেতে পারি। এটা আমরা খেয়ে ফেলবো। 1/2 লিটার যদি আমি একবারে না খেতে পারি, দিনে 2 বার 3 বারে আমরা খেলাম। সকালবেলা খালি পেটে এটা যাদের খাওয়ার প্র্যাকটিস আছে, তারা দেখবেন যে তাদের কোলেস্টেরল কমে যাচ্ছে, টোটাল লিপিড প্রোফাইলটা উন্নত হচ্ছে, এইচডিএল বাড়তেছে, এলডিএল কমে যাচ্ছে, টিজি কমে যাচ্ছে, হ্যাঁ, তাদের লিপিড প্রোফাইলটা খুবই ভালো থাকে। এবং এটার ক্যান্সার, টিউমার প্রতিরোধী। আমার নিজেরই হাতে একটা টিউমার ছিল, 6 মাস পর্যন্ত ঋষি মাশরুম খাওয়ার পরে দেখি যে আমার টিউমারটা একদম ভ্যানিশ হয়ে গেছে। এটার ম্যানেজমেন্ট কস্ট খুবই লো। আমাদের ওয়েস্টারের ক্ষেত্রে যেমন খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ওয়াটার ম্যানেজমেন্টটা করতে হয়, এই ক্ষেত্রে কিন্তু আমি দিনে মোটামুটি 3 বার 4 বার পানি দিলেই আমার হয়ে যাচ্ছে। মার্কেট প্রাইসটা হাই। এটার মাইসিলিয়ামটাও কিন্তু হাই মেডিসিনাল ভ্যালু সমৃদ্ধ। মাইসিলিয়াম থেকে ঔষধ তৈরি হয়, স্পোর থেকে ঔষধ তৈরি হয়, এটার পাউডার থেকে ঔষধ তৈরি হয়, মানে প্রত্যেকটা পার্টসই খুবই খুবই মেডিসিনাল ভ্যালু সমৃদ্ধ। এবং আমাদের দেশের আবহাওয়ায় যেহেতু এটা মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত চাষের উপযোগী, ম্যানেজমেন্ট কস্ট লো, সর্বাধিক বিবেচনায় এটা চাষ করার জন্য বলা হচ্ছে।
এটার যে মেডিসিনাল বেনিফিট গুলা অলরেডি আমি বলে ফেলেছি। ইমিউন সিস্টেমকে এনহ্যান্স করে, কোলেস্টেরল সিনথেসিসকে ইনহিবিট করে, এটা নার্ভাস সিস্টেমকে ইমপ্রুভ করে, এটা খেলে ঘুম হয় ভালো, অ্যান্টি এজিং, ব্লাড সার্কুলেশনকে প্রমোট করে, অ্যান্টিকোয়াগুলেন্ট এজেন্ট অর্থাৎ ওই যে আমাদের যাদের হার্টের প্রবলেম আছে, এই যে রক্ত জমাট বাঁধা স্ট্যাটিন গ্রুপের ঔষধ আমাদেরকে দিয়ে থাকে। তো এই যে তাদের জন্য এই যে ব্লাড থিনার, ব্লাডকে জমা হতে দেয় না, হ্যাঁ, এটা অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ, অনেকগুলো মেডিসিনাল ভ্যালু এখানে আছে। এমন বিষয় বলা হয়, চায়নারা বলে থাকে যে যারা রেগুলার ঋষি মাশরুম খায় তাদের মরণ ব্যাধি ছাড়া আর কোনো ব্যাধি আক্রমণ করতে পারে না, এরকম লিটারেচার আছে। আমরা যদি ঋষি মাশরুমের একটু মরফোলজিটা দেখি, ঋষি মাশরুমটা কেমন। এই যে ঋষি মাশরুমের একটা পূর্ণাঙ্গ ফ্রুট বডি এরকম লালচে কালার হবে, যতক্ষণ পর্যন্ত কিনারা সাদা থাকবে ততক্ষণ পর্যন্ত এটা ম্যাচিউর হয় নাই। এই ফ্রুট বডিটার লোয়ার সারফেসটা কেমন, উল্টা দিকটা এরকম সাদা, আর সেন্ট্রালি কিন্তু এটার স্টক না। আমরা যদি ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে দেখি স্টকটা হলো সেন্ট্রালি, কেন্দ্রে, এটার স্টকটা দেখেন ল্যাটারালি, এক পাশে পাশে। আর এই যে আমরা স্পোরের কথা বারবার বলতেছিলাম, এই যে রাস্টি বাউন্ড স্পোর, এরকম প্রচুর স্পোর পড়ে। এই স্পোর খুবই 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 ইফেক্টিভ বিভিন্ন মেডিসিন তৈরির ক্ষেত্রে। আমরা তার গ্রোথ স্টেজটা যদি দেখি, দেখেন এটার কাটার পদ্ধতি ওয়েস্টার্ন মাশরুমের চেয়ে একটু ভিন্ন। এটা এক পাশে জাস্ট 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি স্কোয়ার করে কেটে দিব, এই যে এরকম স্কোয়ার করে এক পাশে, এটা কিন্তু দুপাশে কাটবো না আমরা, এক পাশে জাস্ট স্কোয়ার করে কেটে দিব। দিয়ে আমরা কালচার হাউসে যখন বারবার পানি স্প্রে করতে থাকবো, কাটার কয়েকদিন পরে এরকম স্টেজ আসবে, এরকম স্টেজ আসবে, তারপরে এরকম আসবে, হরিণের শিংয়ের মতো বেরোবে, তারপরে এরকম। এই কিনারা যতক্ষণ সাদা থাকবে ততক্ষণ এটা তোলার উপযোগী হয়নি। এইটা হচ্ছে আমার ম্যাচিউর ফ্রুট বডি। যখন আমি দেখবো যে আমার এরকম হয়ে গেছে, কিনারার সাদাটা ভ্যানিশ হয়ে গেছে, তখন এইখান থেকে আমি এটা কাঁচি দিয়ে কেটে নিব। আবার এখান থেকে আমার ফ্রুট বডি বের হবে। 2-3 বার এখান থেকে আমরা হারভেস্ট করতে পারবো। প্রথম হারভেস্টে ফলন বেশি, দ্বিতীয় হারভেস্টে কম, তৃতীয় হারভেস্টে যে একেবারেই কম ফলন আসবে। টোটালি আমরা দেখা যাবে যে একটা প্যাকেট থেকে 70 গ্রাম 80 গ্রাম এরকম মাশরুম পারবো, সর্বোচ্চ 85-90 গ্রাম পর্যন্ত আসতে পারে। এটা চাষের যে ফেভারেবল কন্ডিশন, আমরা যদি এক কথায় বলি, এই চার্টের দিকে না তাকাই, যে আমার এইটা চাষের জন্য বা যে কোনো মাশরুম চাষের জন্য মাইসিলিয়াম রানের ক্ষেত্রে 22 থেকে 25 তাপমাত্রাটা খুবই ইম্পর্টেন্ট। ঋষি মাশরুমের ক্ষেত্রে 30 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হইলেও মাইসিলিয়াম রান রেট খুব ত্বরান্বিত হয়। এটার প্রাইমোডিয়া স্টেজে দেখেন উচ্চ তাপমাত্রা 23 থেকে 28, এবং ফাইনালি ফ্রুট বডি ডেভেলপমেন্টের ক্ষেত্রে 25 থেকে 30। অর্থাৎ গরমের সময় আমরা যে তাপমাত্রাটা ফিল করি, সেই তাপমাত্রায় ঋষি মাশরুম চাষের জন্য খুবই 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 উপযোগী। এবং ওয়েস্টার্ন মাশরুম চাষের জন্য আমাদের যেই রকম কালচার হাউস আমরা ব্যবহার করি, সেইখানেই আমরা ঋষি মাশরুম চাষ করতে পারবো। চাইলে এর চেয়ে একটু টেম্পারেচার বেশি হলে সেখানেও সম্ভব। তবে ঋষি এবং ওয়েস্টার একই কালচার হাউসে বা একদম কাছাকাছি পাশাপাশি চাষ করা যাবে না। কেন যাবে না? ঋষি মাশরুম থেকে প্রচুর স্পোর ওড়ে, এই স্পোর উড়ে যখন ওয়েস্টার্ন মাশরুমের উপরে পড়বে তখন ওয়েস্টার্ন মাশরুমের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। এই জন্য ঋষি এবং ওয়েস্টার একই কালচার হাউসে চাষ করা যাবে না, এবং একেবারেই পাশাপাশি চাষ করা যাবে না। সম্মানিত অংশগ্রহণকারী যে কোনো একজন আনমিউট আছেন, তার এখান থেকে প্রচুর শব্দ আসতেছে, প্লিজ মিউট। এটার কাল্টিভেশনের অনেকগুলো ইয়ে আছে, যেমন আমরা ব্যাক কাল্টিভেশন দেখালাম কিছুক্ষণ আগে, হ্যাঁ, এরকম ভাবে বোতল কাল্টিভেশনেরও প্র্যাকটিস আছে। এরকম উপর দিয়ে আমরা মুখ দিয়ে ফলন নিব, একসাথে কয়েকটা আসবে, আমরা এরকম কেটে নিব এই ব্রাঞ্চ থেকে, আবার এটা বাড়বে। আমরা ওয়েস্টার্ন মাশরুম যেমন একবারে উপরায় উঠায় নেই, এটা তা না, একটু খানিকটা রেখে আমরা স্টকটা কেটে নেই, এইখান থেকে আবার এটা গ্রোথ হয়।
এরকম লক কাল্টিভেশন অর্থাৎ সিলিন্ডার আকারে আমরা যেমন ওয়েস্টার্ন মাশরুমের লম্বা লম্বা প্যাকেট বানাই, সেরকম এরকম ঋষিরও যদি আমরা 1 কেজি ওজনের এরকম প্যাকেট বানাই, তাহলে ফ্রুট বডিটা সাইজে বড় হয়, ভালো আসে। তো এই 1 কেজির প্যাকেট বানানোর ক্ষেত্রে আমরা যদি বাঁশের কাঠি দিয়ে মাদার কালচার তৈরি করি, আমরা এই যে বাঁশ আইসক্রিম খাওয়ার জন্য যেরকম বাঁশের কাঠি বানাই, এরকম একটু মোটা করে যদি বাঁশের কাঠি অথবা বাঁশটাকে আমরা চিড়ে নিয়ে জাস্ট প্যাকেটের যে লেন্থ, আমি যত বড় প্যাকেট বানাবো সেই অনুযায়ী যদি এটার দৈর্ঘ্যটা মেপে নেই, নিয়ে আমরা এই বাঁশের কাঠিটাকে আমরা কি করব, ধুবো, ধুয়ে পানিতে ভিজায় রাখবো। এটা পানি থেকে ছেঁকে তুলে পিপি ব্যাগের ভেতরে দিয়ে অটোক্লেভ, ড্রাম, স্টেরিলাইজেশন কাম ইনোকুলেশন চেম্বার, যার যেটা আছে সেটার ভিতরে দিয়ে এটাকে জীবাণুমুক্ত করব। পরদিন সকালবেলা এটা ঠান্ডা হলে আমার আগে থেকে তৈরি করা ঋষি মাশরুমের যে মাস্টার মাদার কালচার আছে কাঠের গুঁড়ায়, সেই মাদার কালচারটা এটার ভিতরে ঢেলে দিব। পুরা বাঁশের কাঠি, এটা কাঠ বাঁশ খুব পছন্দ করে, এটার ভালো সাবস্ট্রেট কাঠ বাঁশ। এই পুরা বাঁশের কাঠি দেখবেন মাইসিলিয়ামে জড়াই যাবে। পরবর্তীতে একটা বাঁশের কাঠি দিয়ে যখন আমি এরকম লম্বা প্যাকেট ইনোকুলেশন করব, তখন কি হবে, ওপর থেকে নিচ পর্যন্ত মাইসিলিয়াম থাকার কারণে প্যাকেটটা দ্রুত সম্পন্ন হবে, কন্টামিনেশনের চান্স কম থাকবে, যেহেতু আমাদের গরমে একটু কন্টামিনেশন হয়। আমি যদি এরকম টপ স্পনিং করি, তাহলে এটা কমপ্লিট হইতে সময় বেশি লাগে, যার জন্য অনেক সময় এরকম লম্বা বা বড় প্যাকেটে কন্টামিনেশন হয়। সেই কারণে যারা এরকম বড় বা লম্বা প্যাকেট করবেন, তারা কি করবেন, বাঁশের কাঠিতে মাদার কালচার তৈরি করবেন। এরকম সেলফ কাল্টিভেশন আমরা আধা কেজি ওজনের যেভাবে প্যাকেট তৈরি করি ওয়েস্টার্ন মাশরুমের, সেম পদ্ধতিতে আমরা প্যাকেট তৈরি করব, করে এরকম সেলফে কাল্টিভেশন করতে পারি। সেই প্যাকেট তৈরি করার পদ্ধতি কিন্তু সেম, শুধুমাত্র কাটার পদ্ধতি দেখেন, এই যে এক পাশে অথবা টপ স্পনিং আমরা উপর দিয়ে বের করব, অথবা এক পাশে যে স্কোয়ার করে ছোট্ট এরকম কেটে দিব। এই যে এরকম সেই সিলিন্ডার আকৃতির প্যাকেট, যেটা এটা আবার এখানে একটা প্যাকেট নিয়ে এসে সুন্দর করে দেখানো হয়েছে। এরকম আধা কেজির প্যাকেটও চাইলে আমরা ইয়ে করতে পারি। এটা সিলিন্ডার আকারের প্যাকেট, সিলিন্ডার আকারের প্যাকেট আপনারা দেখেন ফলনটা বেশি, যেহেতু সাবস্ট্রেট বেশি এখানে, এই জন্য ফলনটা বেশি। এখন এটার কাল্টিভেশনের যে স্টেপ গুলো, আমাদের টোটাল এখানে স্ট্রেন আছে 9টা। আমরা সডাস্ট ব্যাগে যদি কাল্টিভেশন করতে পারি, এটার জন্য প্রথমেই কি দরকার, আমার পিওর কালচার মেনটেনেন্স দরকার, মাদার কালচার দরকার, তারপরে আমার সাবস্ট্রেট নির্বাচন করা দরকার, কোন সাবস্ট্রেটে করব, তারপরে প্যাকেটগুলো প্রিপারেশন করা দরকার স্পন প্যাকেট, এরপরে স্পন প্যাকেট স্টেরিলাইজেশন করতে হবে, ইনোকুলেশন করতে হবে, ইনকিউবেশনে রাখতে হবে, তারপরে প্যাকেট ওপেন করতে হবে, পানি স্প্রে করতে হবে, হ্যাঁ, এরপরে ফ্রুট বডি ডেভেলপ হবে, তারপরে হারভেস্ট করতে হবে। পুরা প্রসেসটাই কিন্তু আমরা ওয়েস্টার্ন মাশরুমের সিড যেভাবে প্রোডাকশন করি সেম, শুধু দুইটা দেখানো হয়েছে, একটা বড় প্যাকেট আর একটা হচ্ছে ছোট প্যাকেট। তবে এইখানে আমরা এই যে ফর্মুলেশনটা দেখছি, যে আমরা ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে বলি 16 কেজি কাঠের গুঁড়া, 8 কেজি গমের ভুসি। আমরা যদি ঋষি মাশরুমের ক্ষেত্রে 6 কেজি গমের ভুসিও ব্যবহার করি, তাতে ফলনের কোনো তারতম্য হয় না, অর্থাৎ হুইট ব্রান বা গমের ভুসি কম দিলেও চলে। আরেকটা করতে পারি আমরা, যে যদি গমের ভুসির দাম বেশি থাকে, গমের ভুসির পরিবর্তে যদি ধানের কুড়া রাইস ব্রান ব্যবহার করি, তাতে কিন্তু ঋষি মাশরুমের ফলন খুব ভালো হয়। চাইলে আমরা রাইস ব্রানও ব্যবহার করতে পারি, রাইস ব্রানের দাম কিন্তু খুবই খুবই কম। আবার চাইলে আমি অর্ধেক রাইস ব্রান আর অর্ধেক হুইট ব্রান মিশিয়ে দিয়েও ব্যবহার করতে পারি। তাহলে ঠিক ওয়েস্টার্ন মাশরুমের প্যাকেট যেভাবে আমরা তৈরি করি, ঠিক একইভাবে এরকম ঋষি মাশরুমের প্যাকেট তৈরি করব, অটোক্লেভই করি আর ড্রামেই করি, যেভাবেই করি এটাকে স্টেরিলাইজ করব, তারপর এটাকে ঠান্ডা হতে দিব, পরদিন এটাতে আমরা বীজ দিব। বীজ দেওয়ার ক্ষেত্রে ঋষি মাশরুমের মাদার কিন্তু কাঠের গুঁড়া এবং বাঁশের কাঠি দুইটাতে ভালো হয়, আমরা কাঠের গুঁড়াটা ব্যবহার করতে পারি, এবং লম্বা প্যাকেটের ক্ষেত্রে আমরা বাঁশের কাঠির মাদার ব্যবহার করতে পারি। তাহলে আমাদের স্টেরিলাইজেশনও হইলো, ইনোকুলেশনও হইলো, এবার ইনকিউবেশন আমরা এরকম
ইনকিউবেশনে রেখে দিব, এরকম মাইসিলিয়াম ধীরে ধীরে নামবে, পুরা প্যাকেট যখন এরকম সাদা হয়ে যাবে। এই যে ফুললি কলোনাইজেশন প্যাকেট, এটা কিন্তু ওয়েস্টার বলেন ঋষি বলেন সবকিছুর ক্ষেত্রেই খুব ইম্পর্টেন্ট। আমার মাইসিলিয়াম যদি দুর্বল হয়, আপনারা অনেকে বলতেছেন যে ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে PO2 খুব স্লো, PO2 দেরিতে আসে, কিন্তু এটার একটা অবজারভেশন কিন্তু অলরেডি মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট দেখেছে, গতকালকে ডিডি স্যার আমার সঙ্গে শেয়ার করেছেন। সেটা হলো যে যদি ফুললি ম্যাচিউর প্যাকেট PO2 এর ক্ষেত্রে কেটে দেওয়া হচ্ছে, মাইসিলিয়াম যদি খুব মানে স্ট্রেংথ মাইসিলিয়াম হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে 8 দিন 7 দিনের ভিতরেই এটার পিন হেড চলে আসতেছে। আর দুর্বল মাইসিলিয়াম ওলা প্যাকেট যদি কেটে দেওয়া হচ্ছে, তাহলে PO2 এর ক্ষেত্রে এরকম 15 দিন 20 দিন 22 দিন এরকম লাগছে। তাহলে মাইসিলিয়াম ম্যাচুরেশন, এটা সবসময় আমি বলে থাকি যে একটা প্যাকেট কমপ্লিট হলে সেই প্যাকেটটাকে আরো 5 দিন ম্যাচুর হইতে দিয়ে তারপরে কাটা দরকার। এটা শুধু PO2 না, অন্য ভ্যারাইটির ক্ষেত্রেও এর ইফেক্ট আছে, কিন্তু PO2 যেহেতু আমাদের স্লো হয়, সেই কারণে আমরা কিন্তু প্যাকেট ম্যাচিউর না করে কোনো সময়ই প্যাকেট কাটবো না। সব ভ্যারাইটির ক্ষেত্রে আমরা ম্যাচিউর প্যাকেট কেটে দিলে কিন্তু এটা থেকে খুব দ্রুত মাশরুম আসে। আর আমরা যদি একদম থিন হালকা মাইসিলিয়াম যুক্ত এরকম প্যাকেট কেটে দেই, তাহলে কিন্তু আমাদের মাশরুম আসতে সময় লাগে, এবং এই ইফেক্টটা PO2 ক্ষেত্রে খুবই 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 বেশি। আপনারা বারবারই বলতেছিলেন প্যাকেট কেটে দিচ্ছি, 15 দিনে আসে না মাশরুম, 20 দিনে আসে না, যার কারণে কিন্তু ইনস্টিটিউট এই কাজটা করে দেখেছে। এবং ড্রামে স্টেরিলাইজেশন, অটোক্লেভে স্টেরিলাইজেশনের যে প্যাকেটগুলো, দেখা গেছে যে এই প্যাকেটগুলো খুবই ভিগরাস, মাইসিলিয়াম খুবই ভালো আসে, এবং কমপ্লিট হওয়ার পরে যদি 5-7 দিন রেখে এরকম ম্যাচিউর করে সাদা করে তারপরে কেটে দেওয়া যায়, তাহলে খুব দ্রুত মাশরুম আসে। এই যে সেটা দেখানো হয়েছে ওপেনিং স্টাইলটা, আমি যেটা বললাম যে একটা সাইড ওপেনিং এক পাশে 1 ইঞ্চি স্কোয়ার করে কেটে দেওয়া, আর একটা হচ্ছে টপ ওপেনিং। আমি নেক তুলা কোনো কিছুই খুলবো না, একদম আমার উপর দিয়ে তুলা ভেদ করে এরকম মাইসিলিয়াম চলে আসবে, ফ্রুট বডি চলে আসবে। আর একটা হচ্ছে আমরা নেক টেক সবই ওপেন করে এইরকম করেও টপ ওপেন করে দিতে পারি। জাস্ট এই যে মুখে এখানে পলিথিনটা আমরা কাঁচি দিয়ে কেটে দিলাম, নেক খুলে ফেলছি, তুলা সরাই ফেলছি, এরকম। এইরকম টপ ওপেনিং এর ক্ষেত্রে পানি স্প্রের ক্ষেত্রে খুবই খুবই সাবধানতা অবলম্বন করা দরকার। যদি আমার ভেতর দিয়ে অনেক বেশি পানি ঢুকে যায়, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এরকম আমি দিতে পারি, ওপেন করতে পারি। এই যে টপ ওপেনিং দেখানো হয়েছে, নেক তুলা সব সহই এরকম, শুধু পানি স্প্রে করা হবে। এরকম টপ ওপেনিং, সাইড ওপেনিং এর আরো কিছু চিত্র দেখানো হয়েছে। এবং এই যে ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে প্যাকেট প্লেসমেন্ট, আমার সাথে উনি এই মুহূর্তে আছেন কিনা, ইকবাল জাবির জয়েন করেছিলেন, যে এই প্যাকেটের প্লেসমেন্টটা কিন্তু আপনার এরকম হবে। ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে এটা ফাঁকা হবে, এই যে এই পাশেও কাটাটা পড়বে, এই পাশেও কাটাটা পড়বে। এখানে দুটো প্যাকেট যেভাবে রাখা হয়েছে, ওয়েস্টারের একটা প্যাকেট রাখলে এরকম রাইট সাইডেও কাটা পড়বে, লেফট সাইডেও কাটা পড়বে। প্যাকেটের প্লেসমেন্টটা কিন্তু এরকম হবে। তখন পানি স্প্রে করলে সব জায়গায় সমভাবে পানি গড়িয়ে যাবে। অনেকে কি করে, এটাকে উল্টায় রাখে, যে এই অংশটা এই পাশে আসে আর এক অংশ ওই পাশে যায়, তখন কিন্তু পানি স্প্রে করলে সঠিকভাবে ওই অপোজিট পাশে পানিটা যায় না। প্যাকেটের প্লেসমেন্টটা এরকম হবে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে বিষয়টা আবারও একটু রিপিট করি আমি, কালচার হাউস সর্বদাই, শুধু ঋষি না, সকল মাশরুম চাষের ক্ষেত্রে কালচার হাউস ক্লিন থাকবে, ওয়েল ভেন্টিলেটেড থাকবে, এই বিষয়টা কিন্তু খুবই জরুরি। ঋষি মাশরুমের ক্ষেত্রে 3 থেকে 4 বার দিনে মিষ্ট আকারে পানি স্প্রে করলেই যথেষ্ট। এবং এই যে অ্যান্টলার ইনিশিয়েশন যখন হয়, তখন কার্বন ডাইঅক্সাইড হাই লাগে, কং ফর্মেশনের সময় এটা লো লাগে। আর ডাইরেক্ট সানলাইট কখনোই এই ঋষি মাশরুমের ক্ষেত্রে না, কোনো মাশরুমের ক্ষেত্রেই না, ডাইরেক্ট সানলাইট কখনোই দরকার নাই। ক্লিন কাল্টিভেশন সর্বদাই জরুরি। ক্লিন কাল্টিভেশন না হলে কি হয়, কালচার হাউসে আমার মাছি পোকার আক্রমণ হয়। এটা ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে এবছর অনেকেই ফেস করেছেন। ক্লিন কাল্টিভেশনটা খুবই খুবই জরুরি। আমার গতকালকে আমি সাভারে কিছু ফার্ম ভিজিট করেছি এবং তাদেরকে বেশ কিছু পরামর্শ দিয়ে এসেছি। সেখানে আমি সচক্ষে গিয়ে দেখেছি যে ক্লিন কাল্টিভেশনের খুব অভাব।
দেখা যাচ্ছে কন্টামিনেটেড প্যাকেট যেখানে সেখানে ফেলে রেখেছি, আমার ইনকিউবেশন রুমের ফ্লোর পরিষ্কার না, ইত্যাদি ইত্যাদি। তো ক্লিন কাল্টিভেশনটা খুবই খুবই জরুরি। শুধু মাশরুম না, সকল ক্ষেত্রে ক্লিননেসটা খুবই জরুরি। কিন্তু মাশরুম চাষের ক্ষেত্রে ক্লিন কাল্টিভেশন এই বিষয়টা খুবই আমাদের খেয়াল করা দরকার। প্যাকেট ম্যাচিউর হয়েছে কিনা, প্যাকেটটা আসলে উঠানোর উপযোগী হয়েছে কিনা মাশরুমটা, এই যে আগেও আমি দেখাইছি, আবারও আমি দেখাচ্ছি। এই যে হোয়াইটিশ এজ যতক্ষণ থাকবে ততক্ষণ এটা ম্যাচিউর হয় নাই। যখন এটা টার্ন নিবে রেডিশ এরকম, তখন এটা তোলার উপযোগী হয়ে গেছে। আবার যদি আমরা অনেক দিন পর্যন্ত অপেক্ষা করি, তাহলে কিন্তু স্পোর পড়তে পড়তে উপরের অংশ খসখসে হয়ে যাবে, ঋষি মাশরুমের এই কালারটাই ঠিক থাকবে না, দেখা যাবে ফেড একটা কালার হবে, তখন বাজার মূল্য কমে যাবে। জাস্ট এই সাদা শেষে যখন এই রেডিশ টার্ন নিল, তখন সাথে সাথে এটা আমরা হারভেস্ট করব এবং রোদে শুকায়ে এটা পিপি ব্যাগে সিলিং করে রেখে দিব। এটা 2 থেকে 3 বার হারভেস্ট করা যায়। এটার ফলন আমি তো বলছি যে সর্বোচ্চ 85 গ্রাম পর্যন্ত হয় আধা কেজির প্যাকেটের ক্ষেত্রে, 1 কেজির প্যাকেটে এটা বেশি হয়। এটার বায়োলজিক্যাল এফিসিয়েন্সিটা কম, মানে আমরা ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে যেখানে আধা কেজির প্যাকেট থেকে 200-250 গ্রাম মাশরুম পাচ্ছি, মানে আধা কেজি সাবস্ট্রেট ব্যবহার করে বায়োলজিক্যাল এফিসিয়েন্সি হচ্ছে কত কেজি সাবস্ট্রেট ব্যবহার করে কত গ্রাম ফলন পাচ্ছি, সেটা রেশিওটাকে বলতেছে বায়োলজিক্যাল এফিসিয়েন্সি। ঋষি মাশরুমের ক্ষেত্রে বায়োলজিক্যাল এফিসিয়েন্সিটা কম, কিন্তু এটার বাজার মূল্য বেশি হয়, ওয়েস্টারের মতোই এটা আবার পোষায় যায়। আর আমি যে ঋষি মাশরুমের চার কথা বলতেছিলাম, এই চার কালারটা এরকম হবে। আমরা যদি চাই এই চাটা এমনি খেতে যদি কারো ভালো না লাগে, তাহলে একটু লেবু এবং লবণ মিশিয়ে খেতে পারি। অনেকের কাছে মনে হইতে পারে যে এটা একটু গন্ধ লাগতেছে, গন্ধ আসতেছে, সেই ক্ষেত্রে কারণ এক একটা জিনিসের এক একটা স্মেল আছে, কারো কাছে এটা ভালো নাও লাগতে পারে। আমরা লবণ আর লেবু মিশিয়ে যদি খাই, একটু হালকা লবণ এবং লেবু, তবে যাদের প্রেশার আছে তারা লবণ অ্যাভয়েড করবেন। এভাবে আমরা ঋষি মাশরুমটা খেতে পারি, যে সেই চার ছবিটা আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো সবাই এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখন আজকের এই ক্লাস সংক্রান্ত যদি কারো কোনো কোশ্চেন থাকে, এবং যারা পরে জয়েন করেছেন তাদের যদি কোনো কোশ্চেন থাকে। সম্মানিত অংশগ্রহণকারী, আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, আমি যে ক্লাসটা নিলাম এই বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, এবং যারা পরে জয়েন করেছেন অন্য যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আপনারা রেসপন্স না করলে তাহলে কিন্তু আমার ক্লাস নেওয়ার কোনো যৌক্তিকতা নাই। আমি বলে গেলাম, আসলে কতটুকু বোঝা গেল, আপনাদের কাজে আসলো কিনা, বা ফার্দার কোনো ক্লাস নেওয়ার প্রয়োজন আছে কিনা, যে এই ক্লাসটা আমাদের জন্য জরুরি, এটা নেওয়া প্রয়োজন, কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপনাদের মতামতের উপরে কিন্তু এই পেজটা আরো ভালো হবে বা ক্লাসগুলো আরো ভালো হবে। ম্যাডাম, এই ঋষি মাশরুমটা শুকানোর প্রক্রিয়াটা কি হবে? মানে সানড্রাই, রোদে শুকানো, রোদে শুকানো। আমরা হারভেস্ট করে এই মাশরুম গুলোকে হচ্ছে পলিথিন শিট বিছে অথবা এমনি র্যাকের উপরে, ওয়েস্টার্ন মাশরুমে যেমন অনেক বেশি মাছি হয় বা ইয়ে হয়, এটার ক্ষেত্রে ওরকম হয় না। এই জন্য আমরা উপর দিয়ে জাস্ট হালকা একটা নেট বিছাই দিলাম, র্যাকের উপর দিয়ে র্যাকে রেখে দিলাম, রোদে বিছাই দিলাম, শুকাই গেল। বা ওয়েস্টার্ন মাশরুমের ক্ষেত্রে যেমন সানরাইজ সরাসরি পড়লে কালারের একটা হেরফের হয়, ঋষির ক্ষেত্রে এরকম খুব বেশি সতর্কতার প্রয়োজন হয় না। শুধু ধুলাবালি যাতে না পড়ে, কোনো পোকামাকড় না পড়ে, মাছি না পড়ে, এই হাইজিনটুকু মেনটেন করে সানড্রাই করলেই হবে। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি মাহমুদুর রহমান বলছিলাম। জি এই বলেন। মাত্র জয়েন করেছি। হ্যাঁ, আমি দেখলাম এই মাত্র জয়েন করেছেন। ম্যাডাম, আমরা ভিডিও রেকর্ড গুলো কি আমরা পরে দেখতে পারি? কোথায় দেখতে পাবো আর কি? এই গ্রুপে মাশরুম ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অনলাইন ট্রেনিং, প্রতিদিন ক্লাস শেষে এই রেকর্ড গুলো হচ্ছে আপনার আপলোড দিয়ে দিই আমি। আচ্ছা, এটা কি ওই যে ফাইলের অপশন বা এরকম কিছুতে থাকে, মানে ধারাবাহিক ভাবে পাবো না খুঁজে? এটা যদি আপনি হচ্ছে, অনেকেই তো অনেকগুলো পোস্ট দেয়, পোস্ট দেওয়ার পরে দেখি যে ওই পোস্ট গুলো অ্যাপ্রুভ করার পরে নিচে পড়ে যায়। আপনি যদি মোবাইল অপশন থেকে দেখেন, তাহলে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করে ওই যে খুঁজে বের করতে হবে, যে কোনো ভিডিওতে ক্লিক করলে স্ক্রল করে করে নিচে যেয়ে দেখতে হবে। আর যদি আপনি ল্যাপটপ থেকে দেখেন, তাহলে ওই যে মোর অপশনে গিয়ে
ওইখানে দেখবেন যে ভিডিও আছে, সেখানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো যেটা সেটা একসাথে অনেকগুলো আসবে, দেখে ক্লিক করে ওখান থেকে নিতে পারবেন। আর মোবাইলের সিস্টেম যেটা স্ক্রল করে করে নিচে যে যে আমি যেটা দেখেছি আর কি। এখন তো ম্যাডাম আইটিতে আমার আর জি বলেন। বলেন। না, আপনারা যারা অনেকেই জুনিয়র আছেন আইটিতে, অনেক এক্সপার্ট, হয়তো অন্য বিকল্প কোনো ইয়ে থাকতে পারে। ম্যাডাম ওয়েস্টার মাশরুমের ক্ষেত্রে এই যে শুকানোর জন্য যে প্রক্রিয়াটা, এটা যদি আমাকে একটু বলে দিতেন। যে আচ্ছা, রুটির ক্ষেত্রে ওই যেমন পাতলা একটা কাপড় দিয়ে রাখলেই হলো, কিন্তু ওয়েস্টার আমি ছাদে শুকানো আচ্ছা, না চুলায় শুকাবো কিভাবে? আপনি হচ্ছে সানড্রাইটাই সবচাইতে ভালো। যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে চুলায়। তো এই সানড্রাই করার ক্ষেত্রে আমরা যেই কাজটা করে থাকি, মাশরুমের যদি ভালো কোয়ালিটি পেতে চাই, প্রথমেই যেটা অ্যাভয়েড করতে হবে যে বাজার থেকে নষ্ট মাশরুম এনে সেটাকে শুকানো যাবে না। যে আমি 2 দিন 3 দিন বাজারে দিয়ে আসছি, এটা বিক্রি হয় নাই, তারপরে এনে শুকাচ্ছি, সেটা কিন্তু যত ইয়ে মেনটেন করেই শুকান ওইটার কোয়ালিটি কিন্তু ওরকম হবে না। তাহলে বাজার থেকে ফেরত আনার ক্ষেত্রে আমাকে কিন্তু ওই দিনই ব্যাক করাইতে হবে। বিক্রি হচ্ছে না, আমি ওই দিন সাথে সাথে ব্যাক করাইলাম। ব্যাক করে বিকালবেলা যদি এটা নিয়ে আসি, তাহলে কি করতে হবে, টেবিলের ওপরে বা ঘরে উঁচু কোথাও কোনো জায়গায় মাশরুমটা কিন্তু পলিথিনে চাপা দিয়ে রাখবো না, বের করে ছড়াইয়ে রেখে আমরা যদি একটু ফ্যান ছেড়ে দিয়ে রাখি, তাহলে মাশরুমটা ভালো থাকবে। পরদিন সকালবেলা যখন রোদ উঠলো, তখন আমি রোদে এই মাশরুম গুলা শুকাবো। সেই ক্ষেত্রে আমরা যদি চিকন চিকন করে চিড়ে দেই, ওই যে ডাটাটার কাছে যেহেতু শক্ত থাকে, যেহেতু আগের দিন বিকালেও আমি সরাসরি রোদে দিতে পারলাম না, আমরা যদি চিকন চিকন করে চিড়ে দেই, তাহলে মাশরুম গুলা খুব দ্রুত শুকাবে। এই ক্ষেত্রে আমার যেটা মেনটেন করা প্রয়োজন সেটা হলো ওয়েস্টার্ন মাশরুমে প্রচুর মাছি পড়ে, মাছি পড়তে দেওয়া যাবে না, এবং ধুলাবালি এটা তো মেনটেন করতেই হবে। আর ডাইরেক্ট সানলাইট পড়লে কালারটা লালচে হয়ে যায়। তাহলে দেখবেন যে গ্রুপে কিন্তু একটা পোস্ট ছিল, আমাদের এমডিএ এর এটাই আবার রিফা মাশরুম দিয়েছে। আমরা যদি নৌকার ছয়ের মতো একটা স্ট্রাকচার তৈরি করি বাঁশ দিয়ে, এটা নিচে বিছায়, নিচে কালো কাপড় বিছায় দিই, সেই কালো কাপড়ের উপরে মাশরুম গুলো দিয়ে দিলাম, উপরে স্বচ্ছ পলিথিন দিয়ে ছইটা ঢেকে দিলাম। তাহলে পলিথিন ভেদ করে আমার তাপ নিচে পড়তেছে, কালো কাপড় কিন্তু তাপ শোষণ করে, গরম হচ্ছে, মাশরুমটা শুকাচ্ছে। আর দুই পাশের ছয়ের দুই পাশ কিন্তু খোলা থাকতেছে, সেদিক দিয়ে ঠিক মতো এয়ারেশন হচ্ছে। শুধুমাত্র যাতে মাছি না ঢোকে সেই কারণে ওই দুই পাশের খোলা অংশে নেট দিয়ে দিলে বায়ু চলাচলটা ঠিক মতো হইলো, কিন্তু কোনো মাছি ঢুকতে পারলো না। এটা একটা শুকানোর খুব ভালো সিস্টেম, দ্রুত শুকায় যায়। কেউ যদি মনে করেন যে না এটা আমার কাছে খুব ভেজাল লাগতেছে, তাহলে কালচার হাউসে মাশরুম চাষের জন্য যে আমরা র্যাক গুলো বানাই, এই একটা র্যাক আমি রোদে বের করে ফেললাম, প্রতিটা র্যাকের তাকে আমি কালো কাপড় বিছাই দিলাম, দিয়ে র্যাকের উপরে মাশরুম চিকন চিকন করে চিড়ে দিয়ে দিলাম, টোটাল র্যাকটাকে আমি স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে দিলাম, দুই পাশে খোলা রাখলাম, নেট দিয়ে দিলাম। অথবা যদি পলিথিন দিতে আমার কাছে সমস্যা হয় বা ইয়ে না, টোটাল র্যাকটাই আমি নেট দিয়ে কভার করে দিলাম, যাতে আমার ধুলাবালিও না যায়, মাছিও না পড়ে। এইভাবে শুকাইলে ওয়েস্টার্ন মাশরুমের কোয়ালিটি খুবই ভালো হয়। সম্মানিত অংশগ্রহণকারী, আজকে সময় একেবারেই শেষ। আপনাদের এরকম কোশ্চেন থাকবে, আগামী দিন আমি প্রয়োজনে এই ওয়েস্টার্ন মাশরুম কিভাবে শুকাবো ইয়ে করব এই বিষয়ে ক্লাস নিব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। শুক্রিয়া ম্যাডাম। আসসালামু আলাইকুম।